নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত। আমার আজকের আলোচনার বিষয় হলো কারক। কারক হচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে কারক বলে। অর্থাৎ বাক্যের মধ্যে যে ক্রিয়াপদ থাকে, ক্রিয়াপদের সাথে অন্যান্য পদগুলো যে সম্বন্ধ থাকে বা সম্পর্ক থাকে, ওই পদকে কারক বলা হয়। যেমন রহিম বল খেলে। এই বাক্যটিতে খেলে হলো ক্রিয়াপদ, আর রহিম এবং বল হলো কারক। তো রহিম এবং বল এটা কোন কারক সেটা আমি বিস্তারিত এই ভিডিওতে উপস্থাপন করব। তাহলে আমরা বুঝতে পারলাম কারক কী। কারক হলো ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কারক বলা হয়। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এখন আলোচনা করব কর্তৃকারক। অর্থাৎ বাক্যে যেই পদ দ্বারা অর্থাৎ যে ক্রিয়া সম্পূর্ণ করে, অর্থাৎ যে কাজটা সম্পূর্ণ করে সে হলো কর্তৃকারক। অর্থাৎ যে কাজ সম্পূর্ণ করে তাকে বলা হয় কর্তৃকারক। যেমন রহিম বল খেলে, এখানে বল খেলার কাজটা সম্পূর্ণ করেছেন রহিম, তাই রহিম হচ্ছে কর্তৃকারক। 2 নম্বর হলো কর্মকারক। কর্তা যাহা করে বা যেই কাজ করে তাই হচ্ছে কর্মকারক। রহিম বল খেলে, এই বাক্যটিতে বল হলো কর্মকারক। কারণ হচ্ছে কর্তা কী কাজ করে? বল খেলে। তো আমি আগে বলছি, কর্তা যেই কাজ করে তা হলো কর্মকারক। তো কর্তা বল খেলে, এখানে বল হলো কর্মকারক। 3 নম্বর হলো করণকারক। কর্তা যেই বস্তু দ্বারা বা যা দ্বারা কোনো কাজ সম্পাদন করে তাই হচ্ছে করণকারক। আবার বলছি, কর্তা যাহা দ্বারা কোনো কাজ সম্পাদন করে তা হলো করণকারক। যেমন ব্লেড দিয়ে নখ কাটে। ধরা যাক আমি ব্লেড দিয়ে নখ কাটি, তো কি দ্বারা নখ কাটতেছি? ব্লেড হচ্ছে করণকারক। লাঠি দিয়ে সাপ মারলাম, এখানে লাঠি দ্বারা আমি কাজটা সম্পন্ন করছি, লাঠি হলো করণকারক। ওকে। 4 নাম্বার সম্প্রদান কারক। সম্প্রদান কারক হচ্ছে কাউকে শর্ত ত্যাগ করে কোনো কিছু দান করাকে বলা হয় সম্প্রদান কারক। শর্ত ত্যাগ মানে আমরা যাকে বলি, অর্থাৎ কোনো শর্ত নাই, একজনকে দিয়ে দিলাম কোনো কিছু। ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুককে ভিক্ষা দাও হলো সম্প্রদান কারক। সৎপাত্রে কন্যা দান করো, সম্প্রদান কারক। অন্ধজনে আলো দাও, সম্প্রদান কারক। অর্থাৎ আমরা যদি ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছি, এখানে কোনো শর্ত নাই, বিনা শর্তে আমরা তাকে দিয়ে দিচ্ছি। বিনা শর্তে কোনো কিছু দান করাকে বলা হয় সম্প্রদান কারক। এবার অপাদান কারক। অপাদান কারক হচ্ছে যাহা দ্বারা হতে, থেকে, চেয়ে, গৃহীত, রক্ষিত, বিহিত, শঙ্কিত ইত্যাদি প্রকাশ পায়। যে বাক্য দ্বারা হতে, থেকে, চেয়ে, গৃহীত, রক্ষিত, বিহিত, শঙ্কিত ইত্যাদি প্রকাশ পায় তা হচ্ছে অপাদান কারক। হতে, যেমন ছাদ হতে জল পড়ে, তিল হতে তৈল হয়, বাবাকে বড্ড ভয় পাই ইত্যাদি। অধিকরণ কারক। ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়ার আধার কেমন? আধার মানে যেমন সকাল পেরিয়ে সন্ধ্যা হলে তখন আধার হয়, অর্থাৎ কিছু সময় পেরিয়ে আধার হয়। তো আমরা বলছি ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে।
অর্থাৎ কোনো জিনিস কোনো জায়গা অনেক সময় ধরে আছে, রক্ষিত আছে বা আছে, এখানে একটা সময় ব্যক্তি বোঝায় ক্রিয়ার আধার দ্বারা। যেমন বনে বাঘ আছে, অনেক সময় ধরে আছে। তিলে তৈল আছে, তাও এখানে অনেক সময় ধরে আছে। পুকুরে মাছ আছে, ইত্যাদি। অধিকরণ কারককে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: স্থান অধিকরণ, কাল অধিকরণ, ভাব অধিকরণ। তখন স্থান অধিকরণ কারক, ঠিক বনে বাঘ আছে, এই বনটা হলো একটা স্থান। পুকুরে মাছ আছে, পুকুরটা হলো একটা স্থান। তিলে তৈল আছে, তৈলের স্থানটা হলো তিলে। এ হলো স্থান অধিকরণ। কাল অধিকরণ, কাল অধিকরণ হলো বসন্তকালে কোকিল ডাকে, বর্ষাকালে বৃষ্টি হয়, এটা কাল, জাস্ট টেন্স। আমি আগামীকাল ঢাকা যাব, শরৎকালে শিউলি ফুল ফুটে, ইত্যাদি। তাহলে গেল কি স্থান অধিকরণ, কাল অধিকরণ, ভাব অধিকরণ। এখন ভাব অধিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এখানে 2টি ক্রিয়া থাকবে, একটি ক্রিয়া আরেকটি ক্রিয়ার উপর নির্ভরশীল। যে বাক্যে একটি ক্রিয়া আরেকটা ক্রিয়ার উপর নির্ভরশীল হয়ে কারক সম্পাদন করে সেটা হলো ভাব অধিকরণ। একটি কাজ আরেকটা কাজের উপর নির্ভরশীল। যেমন তুমি আসলে, এ আসলে একটা ক্রিয়াপদ। আমি বের হব, বের হব একটা ক্রিয়াপদ। এখানে 2টা ক্রিয়াপদ। আমি বের হবার সাথে সম্পৃক্ত হলো তুমি আসা। একটা আসার সাথে বের হব, এই যে 2টা ক্রিয়াপদ, আসলে বের হব একটা ক্রিয়াপদের সাথে আরেকটা ক্রিয়াপদ সম্পৃক্ত, এটা হলো ভাব অধিকরণ। সূর্য অস্ত গেলে আমরা বাড়ি ফিরব, এ হলো ভাব অধিকরণ। অর্থাৎ একটা ক্রিয়া আরেকটা ক্রিয়ার উপর নির্ভরশীল। সহজ ভাষা, একদম সহজ ভাষা আমরা বুঝি ভাব অধিকরণ। ট্রেন আসলে আমরা গাড়িতে উঠব, সন্ধ্যা হলে আমি বাড়ি ফিরব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি আপনারা উপকৃত হন তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।